ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদেরকে আজকে আমি আর্থার র্যাবোর বিখ্যাত কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে সাজেশন দেব। এর আগে আমি বেশ কয়েকটি সাজেশন দিয়েছি, আশা করি তোমরা সবাই দেখেছো। যদি কেউ মিস করে যাও তাহলে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে দেখবে HS 2025-এর একটা প্লেলিস্ট করা হয়েছে, সেখানে আমি সমস্ত সাজেশন আপলোড করে দিয়েছি, দেখে নেবে, তাহলে তোমাদের পরীক্ষায় সুবিধা হবে। ওকে, আজকে আমি আর্থার র্যাবোর বিখ্যাত কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে সাজেশন দেব। ওকে, আগে বলে নিই, এই কবিতার যিনি কবি তার নাম হচ্ছে আর্থার র্যাবো। আর্থার রিমবন্ড বা আর্থার রিমবন্ড নয়, উচ্চারণটা হচ্ছে আর্থার র্যাবো। ইনি একজন বিখ্যাত ফরাসি কবি। ইনি ওয়ার পোয়েট্রি বা যুদ্ধ বিষয়ক কবিতা লিখতেন, খুব অল্প বয়সেই তিনি মারা যান। যাই হোক, তোমরা আশা করি সবাই আর্থার র্যাবো সম্পর্কে এবং এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটা ভালো করে পড়ে নিয়েছো, কারণ এটা একটা অত্যন্ত সুন্দর কবিতা। যুদ্ধের বিষয়ে এত সুন্দর কবিতা খুব অল্প কয়েকটাই লেখা হয়েছে। সিগফ্রাইড স্যাসুন এবং আর্থার র্যাবো দুজন বিখ্যাত এই ওয়ার পোয়েট, তারা যুদ্ধ বিষয়ক কবিতাই লিখতেন। তা আর্থার র্যাবোর এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি একটা অত্যন্ত জনপ্রিয় কবিতা। ওকে, তা আজকে যে সাজেশনটা আমি দিচ্ছি, ইনফ্যাক্ট এখানেতে দেখো আমি 4টে প্রশ্ন লিখেছি। আর্থার র্যাবোর অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে 2025 সালের জন্য তোমাদেরকে 4টে প্রশ্ন করতে হবে, কিন্তু ঘাবড়াবার কিছু নেই। তার কারণ প্রথম দুটো প্রশ্ন একই, মানে একটু কথার মারপ্যাচ রয়েছে, কিন্তু যখন আমরা আলোচনা করব তখন দেখবে যে প্রথম দুটো প্রশ্ন মোটামুটি একই। মানে একটাকেই যদি ভালো করে তৈরি করো তার মধ্যেই পরের প্রশ্নটাও ঢুকে যাচ্ছে। এবং 3 নম্বর প্রশ্নটা আলাদা আর 4 নম্বর প্রশ্নটাও আলাদা, কিন্তু 4 নম্বর প্রশ্নটা একমাত্র তারাই তৈরি করবে যারা 4টে করে কবিতা করবে না। যারা 2টো বা ওই 2.5টে বা 3টে করবে তারা 4টেই তৈরি করে যাবে। যারা 2টো বা 2.5টে করবে বা 3টে করবে তারাই এই 4টে প্রশ্ন করে যাবে, আর যারা 4টেই করে যাবে তাদের এই লাস্টের প্রশ্নটা না করলেও চলবে। ওকে, তাহলে কেন লিখেছি এই কারণে, মানে অরিজিনালি এবারে যে প্রথম যে প্রশ্নটা দিয়েছি সেটাই আসার কথা, যে কোনো একটা ভাবে সেটাই আসার কথা। আর তার সঙ্গে যেটা পরে আর একটা দেখছো কালো কালিতে লেখা আছে 2 নম্বর প্রশ্নটা, মোটামুটি একই জিনিস, সেই জন্য এই প্রশ্নটা দেওয়া। এই যে 3 নম্বর প্রশ্নটা এটা আলাদা, তাই এই দুটোকে করে গেলেই তোমরা পেয়ে যাবে। তারপরেও যদি কেউ 4টে না করো, 2টো করো বা 2.5টে বা 3টে করো, তাদের জন্য শেষের প্রশ্নটা মানে সাবধানের মার নেই বলে দেওয়া। ওকে, চলো প্রশ্নগুলো একবার দেখে নিই। এবারে তোমাদের আসার সম্ভাবনা 99.9% প্রথম প্রশ্নটাই, সেটাকে বিভিন্নভাবে আসতে পারে। এটা ইনফ্যাক্ট পরীক্ষাতে 3বার পড়েছে, এই বিগত 9 বছরে 3বার পড়েছে। একবার যেভাবে প্রশ্নটা একদম ফ্ল্যাটভাবে পড়েছে, আর 2বার কোট আনকোট করে লাইন তুলে প্রশ্নটা পড়েছে। এই প্রশ্নটা এবারে আসার সম্ভাবনা সব থেকে বেশি। চলো দেখে নিই কি সেই প্রশ্নটা। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েট্রি, এভাবে কোনোবারই পড়েনি, কিন্তু এটাই হচ্ছে এই কবিতাটির মূল বিষয়বস্তু এবং এভাবেও এটা পড়তে পারে। কিভাবে পড়েছে সেটা আমরা আলোচনা করব, কিন্তু এভাবেও আসতে পারে এবং এটাই এই কবিতাটার মেন প্রশ্ন এবং এটারই আসার সম্ভাবনা এবারে সব থেকে বেশি, 99.9%। ওকে, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েট্রি, এটা অন্যভাবেও আসতে পারে। হাউ দ্য ফিউটিলিটি অফ ওয়ার ইজ প্রেজেন্টেড থ্রু অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার মাধ্যমে কবি কীভাবে যুদ্ধের অসারতাকে বর্ণনা করেছেন। হাউ দ্য ফিউটিলিটি অফ ওয়ার ইজ প্রেজেন্টেড থ্রু অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, যুদ্ধের অসারতা মানে যুদ্ধ কোনো কাজের জিনিস না, এটা সমাজের একটা ক্ষতিকর দিক। সেই যুদ্ধের যে অসারতা সেটা কিভাবে কবি অ্যাসলিপ ইন দ্য ভ্যালির মাধ্যমে প্রকাশ করেছেন। এই দুটোভাবে কোনোবারই পড়েনি, মানে এই দুরকমভাবে কোনোবারই প্রশ্নটা পড়েনি, কিন্তু এভাবে আসতে পারে। এই জন্য আমি প্রশ্ন দুটো প্রথমেই দিয়ে দিয়েছি, অ্যান্টি ওয়ার পোয়েট্রি বলেও আসতে পারে, অথবা হাউ দ্য ফিউটিলিটি অফ ওয়ার প্রেজেন্টেড থ্রু অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এভাবেও আসতে পারে। আর দিয়ে দেখো কি দিয়েছি, হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার থ্রু অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে। এটা একবার পরীক্ষায় পড়েছিল। হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার থ্রু অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে। 4+2 2018 সালে পড়েছিল। একই উত্তর, যে কিভাবে কবি যুদ্ধের অসারতাকে বর্ণনা করেছেন এবং তিনি এই কবিতার মাধ্যমে কি মেসেজ
সমাজকে দিতে চেয়েছেন, সমাজকে কবি এই মেসেজটাই দিতে চেয়েছেন যে যুদ্ধ মোটেই কোনো ভালো জিনিস না, এর ফলে অনেক ইয়ং লাইভস নষ্ট হয়, জীবন সম্পত্তি সমস্ত কিছুই নষ্ট হয় এবং যুদ্ধ আলটিমেটলি সোসাইটির ক্ষতি করে। সেই যে মেসেজটা কবি দিতে চেয়েছেন এটা 4+2 ভাবে এসছিল একবার 2018-তে। একই প্রশ্ন এবং তার উত্তর একই। ওকে, নেক্সট অবলিক দিয়ে দিয়েছি, এটা দুবার পরীক্ষায় পড়েছে। ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, কোট আনকোট, হু ইজ দ্য পার্সন রেফার্ড টু হিয়ার। ইন হিজ সাইডস দেয়ার আর 2 red holes, তার বুকের পাশেতে আমরা দেখছি দুটো রক্তবর্ণ ছিদ্র রয়েছে, মানে ওখান থেকে বন্দুকের গুলি গেছে এবং এই সৈনিকটিকে মেরে ফেলেছে। সেইটাকেই কোট আনকোট করে দিতে পারে। হু ইজ দ্য পার্সন রেফার্ড টু হিয়ার, এখানে কোন পার্সনের কথা বলা হয়েছে, সেই সৈন্যটার কথা বলা হয়েছে। হোয়াট ডু দ্য 2 red holes সিগনিফাই, এই দুটো এই যে রক্তিম ছিদ্র বলতে কি বোঝানো হয়েছে তোমাকে এখানটা এক লাইন বলতে হবে। ইনফ্যাক্ট এইটা যখন করবে এই প্রশ্নটার মধ্যে সমস্ত জিনিসই চলে আসবে। এই প্রশ্নটা যখন করবে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েট্রি, অ্যান্টি ওয়ার পোয়েট্রি বলতে গেলে তো কবিতাটার মাধ্যমে কীভাবে অ্যান্টি ওয়ার পোয়েট্রি বোঝানো হয়েছে সেটা তো দেখাতে হবে, এবং তখন তোমাকে এই লাইনটাকে অবশ্যই উত্তরের মধ্যে রাখতে হবে, কারণ এটা ছাড়া উত্তরটা তৈরিই হবে না। যে এই একটি অল্প বয়সী যুবককে, একটা সৈন্যকে আমরা দেখছি, সে একটা ভ্যালিতে শুয়ে আছে, সে তাকে দেখে মনে হচ্ছে শুয়ে আছে কিন্তু আসলে সে মৃত, এবং সে মৃত আমরা কীভাবে বুঝতে পারছি, আমরা দেখছি তার বুকের দুধারে দুটো রক্তিম ছিদ্র বা রক্তবর্ণ ছিদ্র, মানে যেখান থেকে বন্দুকের গুলি প্রবেশ করেছে এবং সেখান থেকে একটু রক্ত বেরিয়েছে এবং এই সৈন্যটি মারা গেছে, সেটাকেই বলতে হবে। কাজেই হোয়াট ডু দ্য 2 red holes সিগনিফাই, এটা তখন তোমাকে উত্তরে লিখতে হবে। আর সেইটাকেই আলাদা করে যদি আসে তাহলে কেটে কেটে লিখো। হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট টু ওয়ার ইজ রিফ্লেক্টেড হিয়ার, কবিতার মাধ্যমে কবি যুদ্ধের প্রতি কোন মনোভাব ব্যক্ত করেছেন সেই একই জিনিস অ্যান্টি ওয়ার পোয়েট্রি, সেটাকেই লিখতে হবে। এটার মার্কস ডিভিশন হচ্ছে 1+2+3। কাজেই এই প্রশ্নটাই তোমাদের মেন প্রশ্ন। নেক্সট যে 2 নম্বরের প্রশ্নটা, এটাও এই প্রশ্নেরই একটা পার্ট। দেখো, কোট আনকোট, এ সোলজার ভেরি ইয়ং লাইজ ওপেন মাউথ, হু ইজ দ্য সোলজার রেফার টু হিয়ার, একটা সোলজার আমরা দেখছি অল্প বয়সী সৈন্য, সে শুয়ে আছে, মুখটা তার খোলা। হু ইজ দ্য সোলজার রেফার টু হিয়ার, এখানে কোন সোলজারের কথা বলা হয়েছে তোমরা লিখছই। ন্যারেট হাউ দ্য সোলজার লাইজ ইন দ্য ভ্যালি, এই সোলজারটি কীভাবে ভ্যালিতে শুয়ে আছে তা বর্ণনা করতে বলেছে। 2+4 এর মার্কস ডিভিশন। এবার তোমরা বলবে যে স্যার ন্যারেট হাউ দ্য সোলজার লাইজ ইন দ্য ভ্যালি, এটা তো এই উত্তরটা না। হ্যাঁ স্যার, এটাও এই উত্তরটাই। কীরকম, তুমি যখন এই পুরো উত্তরটা লিখবে সেখানে তোমাকে এই যখন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েট্রি লিখতে হবে, সেখানে তোমাকে এই সৈন্যটার রেফারেন্সেই উত্তরটা লিখতে হবে, এবং সৈন্যটাকে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এটা যে একটা ওয়ারের ফিউটিলিটি অফ ওয়ারকে এক্সপ্রেস করছে, সেই ফিউটিলিটিটা দেখাতে গেলে তোমাকে অবশ্যই সৈন্যটা কিভাবে এই ভ্যালিতে শুয়ে আছে, তাকে দেখে মনে হচ্ছে সে শান্তভাবে ঘুমিয়ে আছে, কিন্তু আসলে সে শান্তভাবে ঘুমিয়ে নাই, সে মারা গেছে, এই জায়গাটা তোমাকে লিখতে হবে। এবং সেই যে জায়গাটা তোমাকে লিখতে হবে সেটাই হচ্ছে এই প্রশ্নের উত্তরটি। ন্যারেট হাউ দ্য সোলজার লাইজ ইন দ্য ভ্যালি, কীভাবে সেই সৈন্যটি শুয়ে আছে তা বর্ণনা করো। এবারে এখানে তো তুমি হয়তো এইটার জন্য অতটা ইলাবোরেট করবে না, 2 লাইন লিখবে যে সৈন্যটি কীভাবে শুয়ে আছে, মানে যখন তুমি ফিউটিলিটি অফ ওয়ার্ডটা দেখাবে সেখানে তোমাকে হয়তো 2 লাইন লিখতে হবে, আর এখানে 2-এর জায়গায় 4 লাইন লিখতে হবে। কাজেই নিয়ম একই, সেটা হচ্ছে এই প্রশ্নটাকে, এটাই মেন প্রশ্ন, এটাকে মোটামুটি 10-12 লাইনের তৈরি করবে এবং তার মধ্যেই সমস্ত পয়েন্টসকে ঢুকিয়ে নেবে, সমস্ত এই কোট আনকোটের যে লাইনগুলো আছে সেগুলোকে ঢুকিয়ে নেবে। এটাই ভালো উত্তর লেখারও কৌশল এবং এটা পরীক্ষাতে বেশি নম্বর পাওয়ার কৌশল, এবং কম পড়ে বেশি নম্বর পাওয়ার এটা হচ্ছে সবথেকে আদর্শ কৌশল। ওকে, কাজেই এটাকে আলাদা মনে হলেও আমি আলাদা করেই দিয়েছি, কিন্তু আসলে এই দুটির উত্তর একটাই হবে। এটাকে যদি তুমি একটুখানি ওই 6-7 লাইনের জায়গায় 10-12 লাইনের বানাও, তার মধ্যেই এই পয়েন্টটাকেও ঢুকে যাবে। ইনফ্যাক্ট আমি বলবো যে তোমরা এই প্রশ্নের উত্তরটা 10-12 লাইনেই বানাও, তার কারণ যদি এটাকে 10-12 লাইনের বানাও শুধুমাত্র এই 2 নম্বর না, 3 এবং 4ও এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই ঢুকে যাবে। 3 এবং 4
যে দুটো আলাদা সে দুটো এই উত্তরের মধ্যেই ঢুকে যাবে এবং বুদ্ধিমান ছেলেরা সেটাই করবে। কীরকম দেখিয়ে দিই, 3 নম্বর প্রশ্নটা দেখো, এটা আলাদা। দ্য হামিং ইনসেক্ট ডাজ নট ডিস্টার্ব হিজ রেট। যে সমস্ত ইনসেক্ট বা পতঙ্গগুলো গুনগুন করে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু এই ছেলেটির ঘুমকে ডিস্টার্ব করছে না বা ভাঙাচ্ছে না। হু রেস্ট অ্যান্ড হোয়ার, কে শুয়ে আছে বা কে রেস্ট নিচ্ছে, কোথায় নিচ্ছে, এই প্রশ্নতেই তুমি উত্তরটা পেয়ে যাচ্ছ যে সেই সৈন্যটি শুয়ে আছে, সে একটি ভ্যালিতে শুয়ে আছে, সেই ভ্যালির একটা বর্ণনা এর মধ্যেই তুমি পেয়ে যাচ্ছ। হোয়াই ইজ হিজ রেস্ট নট ডিস্টার্ব বাই দ্য ইনসেক্টস, কেন তার ঘুম এই পতঙ্গদের দ্বারা ভাঙছে না বা কেন পতঙ্গরা তার ঘুমকে ভাঙাচ্ছে না? তার কারণ পতঙ্গরা ঘুমটা ভাঙাবে কি করে? এই ছেলেটি তো অলরেডি মৃত, কাজেই পতঙ্গদের পক্ষে মৃত একটি সৈনিকের ঘুম ভাঙানো সম্ভব না, এটাও একটা কারণ। আর সেকেন্ড যে পয়েন্টটা তোমাকে বলতে হবে যে এই অল্প বয়সী ছেলেটির মৃত্যু সমস্ত পরিবেশকে, সমস্ত সোসাইটিকে, সমস্ত অ্যাটমসফিয়ারকে খুব দুঃখিত করেছে। তার ফলে মানে টোটাল অ্যাটমসফিয়ারই এখন স্যাড, এবং সমাজও এই অল্প বয়সী ছেলেটির মৃত্যুতে সমাজও শোকস্তব্ধ। এর জীবনটা অত্যন্ত সম্ভাবনাময় ছিল, কিন্তু সেই সম্ভাবনাটা বিনষ্ট হয়ে গেছে। কাজেই যে সম্ভাবনাটা অল্প বয়সেই বিনষ্ট হয়ে গেল, তার প্রতি করুণা দেখিয়ে, তার প্রতি মায়া দেখিয়ে পতঙ্গরাও তার ঘুমকে ভাঙাচ্ছে না, মানে পতঙ্গদের সেই ক্ষমতা নেই এর ঘুমকে ভাঙায়। কাজেই এই প্রশ্নের উত্তরটা একটু আলাদা, কিন্তু যদি তুমি এই 10-12 লাইনের প্রথম প্রশ্নের উত্তরটা তৈরি করো তার মধ্যে সমস্ত রেফারেন্সগুলো চলে আসে। ঠিক আছে, অ্যাসলিপ ইন দ্য ভ্যালিকে দেখে মনে হয় এর একাধিক রকম প্রশ্ন হয়, প্রশ্ন একাধিকই হয় এবং প্রশ্নগুলো একটু আলাদাও, প্রত্যেকটা থেকে একটু আলাদা। কিন্তু কেউ যদি এই অ্যান্টি ওয়ার পোয়েট্রি বা ফিউটিলিটি অফ ওয়ারের উপরে একটা 10-12 লাইনের নোট তৈরি করে এবং তার মধ্যে এই কোটেশনগুলোকে ঢুকিয়ে নেয়, তাহলেই এই উত্তরটাও উত্তর হিসাবে খুব উন্নত মানের হবে, পরীক্ষায় বেশি নম্বর ক্যারি করবে এবং তোমাদের এই একটা ভালো করে উত্তর তৈরি করলেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে। এগুলোকে মনে রেখো এবং সেই লাইনটা ধরেই, যে লাইনের রেফারেন্সে প্রশ্ন আসবে সেই লাইনটাকে ধরেই উত্তরটা লিখো। আর পার্ট যেগুলো আছে, যে কে বলেছে, কার উদ্দেশ্যে বলেছে, বা সোলজার বলতে কোন সোলজারের কথা বলা হয়েছে, সব এক লাইনের এবং এগুলোকে তোমাদের শর্ট প্রশ্নের জন্য করতেই হবে। কাজেই বুদ্ধিমান তারাই যারা একটা মানে এটাই আসার সম্ভাবনা বেশি, কাজেই এটাকেই ভালো করে করো এবং এটাকে 6-7 লাইনের না করে 10-12 লাইনের উত্তর বানাও এবং সেখানে এই সমস্ত কোটেশনগুলোকে ঢুকিয়ে নাও। কারণ অ্যাসলিপ ইন দ্য ভ্যালির থিম একটাই, ফিউটিলিটি অফ ওয়ার। একটা সৈনিকের মৃত্যুর মাধ্যমে সেই ফিউটিলিটিটাকে এক্সপ্রেস করেছেন কবি আর্থার র্যাবো, কিন্তু বেসিক অ্যান্সারটা ওই ফিউটিলিটি অফ ওয়ারের উপরেই তৈরি হয়। ঠিক আছে, কাজেই এইগুলোকে এক একটা করে পার্ট করে একটা করে সেন্টেন্স তুমি আলাদা করেও লিখে রাখতে পারো। তোমার ওই একটা উত্তরের মধ্যেই পার্ট করে এইগুলোকে ঢুকিয়ে নিয়ে উত্তরটা লিখে রাখতে পারো। আর যদি বলো যে না আমরা সেরকম করব না, তাহলে ওই একটা উত্তরের মধ্যে কোটেশনগুলোকে ঢুকিয়ে নাও, ওকে, তাহলেই কাজ হয়ে যাবে। এবং সবথেকে বড় কথা, এই টপিকটার উপরে তুমি যাই লেখো মোটামুটি 90% নাম্বার ক্যারি করবে, কারণ সব স্টুডেন্ট অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাটেম্প করে না। কাজে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অথচ টিচারদের এটা খুব পছন্দের একটা বিষয়। কাজে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি তোমরা যদি লেখো তাহলে তোমরা নম্বর পাবে এবং সেখানে এই লাইনগুলোকে ঢুকিয়ে নিও, একটাই ভালো করে তৈরি করো, তার ভেতরে লাইনগুলোকে ঢুকিয়ে নিও। ওকে, তাহলে এই যে বেসিক্যালি এই প্রথম এবং দ্বিতীয়টা তো একই, আলাদাভাবে এসছে বলে আলাদাভাবে লেখা। 3 নম্বরেরটাও মোটামুটি 60 থেকে 70% একই, 30% এই যে হু রেস্ট অ্যান্ড হোয়ার এটা একটু আলাদা করে লেখা। আর হোয়াই ইজ রেস্ট নট ডিস্টার্ব বাই দ্য ইনসেক্ট, এটা যখন এই উত্তরটা তৈরি করবে এটা থেকেই একটা প্যারা বা একটা স্ট্যাঞ্জা এই উত্তরের পরিপ্রেক্ষিতে লিখে রেখো, সেটাকে ইউজ করবে দরকার হলে, আর না দরকার হলে সেই যে এক্সট্রা 2 বা 3টে লাইন তোমরা লিখবে সেটাকে লিখবে না। ওকে, লাস্টের প্রশ্নটা এটা সম্পূর্ণ আলাদা, এটাকে তোমাকে একটু আলাদা লিখতে হবে, মানে এটাও সেই ইনফ্যাক্ট এর মধ্যেই আসছে, কিন্তু এটাকে তোমরা আলাদা করেই লিখো। তার কারণ আলাদা করে লিখো এই কারণে বললাম, এটার আসার সম্ভাবনা এবারে কম। ঠিক আছে,
এটার আসার সম্ভাবনা এবারে কম এই কারণে এবারে যে প্রশ্নটা এসছে, এবারে প্রশ্নটা মানে গত বছরে যে প্রশ্নটা এসছে, গত বছরের প্রশ্নটা বেশ কয়েকটা সাইটকে নিয়ে এসছে। প্রথম লাইন থেকেই প্রশ্নটা এসছে, কিন্তু প্রথম লাইনে সেই লাইনটাকে কোট আনকোট করে প্রশ্নটাকে মোটামুটি 3টে স্ট্যাঞ্জা পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়েছে। কাজেই সেখানেতে অনেকটা জিনিসই কভার হয়ে গেছে। কাজেই তারই একটা পোর্শন হচ্ছে এইটা, এই লাস্টের প্রশ্নটা। এটার এবারে আসার সম্ভাবনা কম, কিন্তু যারা 2টো বা 3টে করে যাবে তারা অবশ্যই এটা করে যেও। তার কারণ কোনো কিছু তো ছেড়ে আসবে না। ইনকেস যদি, যেটা আমাদের বারবার করে বলার কথা, 4টের মধ্যে মানে 4টেতে যদি তুমি 5টা বা 6টা, 4টেতে মোট 6টা যদি তুমি প্রশ্ন করো তার মধ্যে তুমি 2টো পাবেই। কিন্তু যদি ইনকেস কেউ 4টে না করো, 2টো করো, তাকে তো 2টোকে খুব ভালো করে করতে হবে। সেই ক্ষেত্রে এটাকে করে যেও। এবং সবথেকে বড় কথা, এটা খুবই সোজা উত্তরটা এবং 3-4 লাইনের উত্তর। একবার ঝট করে প্রশ্নটা বলে দিই। His smile is like an infant's whose smile is being referred to here. তার হাসি একটি শিশুর হাসির মতো সরল বা পবিত্র। কার হাসির কথা বলা হয়েছে? সেই মৃত সৈনিকটির হাসির কথা বলা হয়েছে। ওকে, এক্সপ্লেন দ্য কম্প্যারিজন ইন দ্য গিভেন লাইন্স। এভাবে একবার পড়েছিল, আর একবার পড়েছিল হোয়াই ইজ হিজ স্মাইল কম্পেয়ার টু দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট। এই মৃত সৈনিকের হাসির সঙ্গে একটি শিশুর হাসির কেন তুলনা করা হচ্ছে? তার কারণ শিশুর হাসিও পবিত্র, এই মৃত সৈনিকটির হাসিও পবিত্র। তার কারণ এই সৈনিকটি এও বেসিক্যালি শিশুই, এ সবে যৌবনে পা রেখেছে। এখনও জীবন এবং সমাজের যে কলুষিত অধ্যায়গুলো রয়েছে, যে ক্ষতিকর প্রভাবগুলো রয়েছে, জীবনের যে সমস্ত কালিমালিপ্ত দিকগুলো রয়েছে, সেই সম্পর্কে এ কোনো অভিজ্ঞতা পায়নি। এবং সবথেকে বড় মজা হলো বা দুঃখ হলো, এই ছেলেটি জীবনের আরও যে আরও যে ধাপগুলো আছে সেগুলোকে জানার আগেই এই ছেলেটি মারা গেল বা এই সৈনিকটি মারা গেল। কাজেই সৈনিকটি যখন তার যৌবনের অঙ্কুরোদ্গম হওয়ার আগেই মারা যাচ্ছে, তার পক্ষে জাগতিক বিভিন্ন দোষ ত্রুটি বা খারাপ দিকগুলোকে এখনো জানা হয়ে ওঠেনি। যেহেতু সে পার্থিব জগতের বিভিন্ন ক্ষতিকর প্রভাবকে জানতে পারেনি, সেই জন্য তার যে হাসিটি মুখে লেগে রয়েছে, মানে সেই মৃত সৈনিকের মুখে যে হাসিটি লেগে রয়েছে, সেটি একটি নিষ্পাপ শিশুর সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা লিখতে গেলে তোমাকে একটু আলাদাভাবে করতে হবে। এটার জন্য 3-4টে লাইন তোমাকে লিখতে হবে, এই কম্প্যারিজনটা ভালো করে লিখতে হবে। সেই কম্প্যারিজনটা এখানেও আসবে, কিন্তু এখানে আসবে রেফারেন্স হিসাবে। এখানে অতটা ইলাবোরেট মানে 3 নম্বরের উত্তর হিসাবে তোমরা কেউই করবে না। কাজেই এইটাকে আলাদা করে তৈরি করো। এই 3টে জিনিসকে একটার মধ্যেই হয়ে যায়। প্রথম দুটো তো একটার মধ্যেই হয়, এই 3 নম্বরের জন্য 2টো সেন্টেন্স তোমাকে এক্সট্রা করতে হবে। আর এটার জন্য তুমি একটা 5 বা 6 লাইনের উত্তর বানিয়ে যাও। ঠিক আছে, কিন্তু যারা 4টে করে করবে তাদের এটা না করলেও চলবে, কিন্তু যারা 4টে করবে না তারা অবশ্যই বানিয়ে যেও। আর নেক্সট পার্ট কি? হাউ ডাজ নেচার টেক কেয়ার অফ হিম? কীভাবে প্রকৃতি তার যত্ন নিচ্ছে। এই সৈনিকটি মরে যাওয়ার পরে আমরা দেখছি প্রকৃতি তাকে কোনো রকমভাবে যেন তার ঘুমকে ডিস্টার্ব না হতে হয়, সেজন্য তার মাথাতে বালিশ দিয়ে দিয়েছে, তার নিচেতে গালিচা মানে ঘাসের গালিচা পেতে দিয়েছে। সেই রেফারেন্সটা তোমাকে লিখতে হবে যে হাউ ডাজ নেচার টেক কেয়ার অফ হিম। এর মার্কস ডিভিশন 1+3+2। ওকে, তাহলে এই হলো অ্যাসলিপ ইন দ্য ভ্যালির সাজেশন। এই প্রথম 3টে একই, প্রথম দুটো সম্পূর্ণ এক, শেষের 3 নম্বরের জন্য 2টো সেন্টেন্স আলাদা লিখে নিয়ে যাও, এই উত্তরটার মধ্যেই হয়ে যাবে। আর এইটাকে যদি কেউ করো মানে যারা 2টো বা ওই 2.5টে বা 3টে করবে তারা এটা অবশ্যই দেখে নিয়ে যাও। এর জন্য একটা 5 বা 6 লাইনের উত্তর তোমরা তৈরি করে নিয়ে যেও, এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। ওকে, ইনফ্যাক্ট এর মধ্যে না পাওয়ার কোনো কারণ নেই, কারণ সমস্ত প্রশ্নই এর মধ্যে চলে এসছে। একবারই খালি অ্যাসলিপ ইন দ্য ভ্যালির টাইটেল দিয়েছিল। এটাও বলে রাখি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালির টাইটেল আমি তোমাদেরকে দিচ্ছি না, তার কারণ এই যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যান্টি ওয়ার পোয়েট্রি, যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যান্টি ওয়ার পোয়েট্রি করবে, টাইটেলটাও আসলে একটা আয়রনিক টাইটেল। তোমাকে এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের যে অসারতা সেটা দেখাতে হবে। এই যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই নামটাই একটা আয়রনিক
একটা আয়রনিক্যাল সিগনিফিকেন্সের মধ্যে রয়েছে যে যেটা ভ্যালিতে যে ছেলেটা ঘুমিয়ে আছে সে আসলে ঘুমিয়ে নাই, সে মরে আছে। যখন এই প্রশ্নটাই ফিউটিলিটি অফ ওয়ার্ডটা লিখবে তখনই তোমাকে এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই ব্যাপারটাকে ইলাবোরেট করতে হবে, বলতে হবে, এবং সেই যে ইলাবোরেট করতে হবে সেটাই এক্স্যাক্টলি টাইটেল। কাজে যদি ইনকেস টাইটেল বলে আসে ঘাবড়ে যেও না, আসবে না, আশা করছি টাইটেল বলে আসবে না। খালি যদি টাইটেল বলে আসে তাহলে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কার লেখা এবং টাইটেল সম্পর্কে একটা লাইন যদি তোমরা অ্যাড করে দিতে পারো, যেমন এরকম, টাইটেল অফ এনি ওয়ার্ক অফ লিটারেচার ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স, পার্টিকুলারলি ইন আ পোয়েট্রি এ টাইটেল ডিজার্ভ স্পেশাল অ্যাটেনশন। এরকম জাস্ট দুটো সেন্টেন্স, যে প্রত্যেকটি লেখাতেই টাইটেল খুব গুরুত্ব বহন করে, বিশেষ করে কবিতাতে যেখানে কবি অনেক কিছু বলতে পারেন না সেখানে টাইটেলটা খুবই সিগনিফিকেন্স হতে হয়। The title of any work of art is of great importance, particularly in a poetry. The title deserves special attention because the poet has নাথিং মাচ টু সে। নিজের মুখেতে কবির অনেক কিছু বলার থাকে না, সেই জন্য টাইটেলের মাধ্যমে কবি অনেক কিছু বুঝিয়ে দেন, এই জন্য টাইটেলটা বেশি ইম্পর্টেন্স দাবি করে। এইটা বলে অ্যাসলিপ ইন দ্য ভ্যালির যে অ্যান্টি ওয়ার থিম সেটাকে লিখে দিও, দ্যাটস এনাফ। এটা নম্বর পাবে 90%-এর উপর নম্বর পাবে। মানে যদি ওরকমভাবে লেখো যে জাস্ট দুটো সেন্টেন্সকে অ্যাড করে যে টাইটেল বলতে কি বুঝি এবং এই কবিতাতে টাইটেলের গুরুত্ব কি, এইটা যদি তোমরা জাস্ট একটা লাইন বা দুটো লাইন লিখতে পারো, যেমন টাইটেল অফ এনি ওয়ার্ক অফ আর্ট ইজ গ্রেট ইম্পর্টেন্স, পার্টিকুলারলি ইন এ পোয়েট্রি দ্য টাইটেল ক্যারি স্পেশাল সিগনিফিকেন্স বিকজ দ্য পোয়েট হ্যাজ নাথিং মাচ টু সে। বেশি কিছু বলার থাকে না, কবিতার মাধ্যমেই বলতে হয়, বেশি কিছু ইলাবোরেট করা যায় না, এই জন্য টাইটেলটা খুবই গুরুত্ব বহন করে। এটা বলে যদি ওই ফিউটিলিটি অফ ওয়ার্ডটা লিখে দাও তুমি 90% অ্যাবাভ নাম্বার পাবে। ওকে, হয়ে গেল অ্যাসলিপ ইন দ্য ভ্যালির সাজেশন। নেক্সট দিন অন্য কোনো একটা টপিকে দিয়ে দেবো। ওকে।